তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, প্রধান শিক্ষক, বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আজকের পাঠ শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান। পাঠের শিরোনাম উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। হ্যাঁ, আজকের পাঠ উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক, খাতা, কলম নিয়ে বসে পড়েছ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা বাড়াবো না, আমরা মূল পাঠে চলে যাই। এখন তোমরা ল্যাপটপের স্ক্রিনে তাকাও, লক্ষ্য করো এখানে আজকের পাঠ পরিচিত হলো শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান। পাঠের শিরোনাম আমাদের পরিবেশ, বিশেষ পাঠ হলো উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি ভিডিও দেখব। Plants. Animals directly or indirectly depend on plants for food. Plants produce oxygen during photosynthesis and animals use this oxygen for respiration. Plants act as habitat. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওতে কি দেখলে? ঠিক আছে, তার জন্য আমরা এখন একটি চিত্র দেখব। তোমরা লক্ষ্য করো, এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, চিত্রের মধ্যে রয়েছে একটি গাছ, তারপরে গরু ঘাস খাচ্ছে। ওই পাশে দেখা যায় কি একটি মৃত গরু মাটিতে পচে মিশে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এখন তোমরা একটু চিন্তা করো যে এখানে কি ঘটনা ঘটছে। গরু ঘাস খাচ্ছে, তারপরে গরু যখন গরু যখন মল ত্যাগ করলো, এই মল থেকে পুষ্টি ঘাসগুলো শোষণ করছে। শুধু তাই নয়, এখানে বৃক্ষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, যাহা গরু বা প্রাণীরা শ্বাস প্রশ্বাসের সাথে ছেড়ে দেয়। সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করছে এবং উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে অক্সিজেন ত্যাগ করে, সেটা প্রাণীরা গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের মূল প্রশ্ন হলো কিভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। আবারও বলছি, কিভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিভিন্ন কাজের মাধ্যমে এই প্রশ্নটি জানার চেষ্টা করব। আমরা পরবর্তী চিত্র দেখব আরো স্পষ্ট হওয়ার জন্য। তোমরা লক্ষ্য করো, এই যে আমরা এই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, কিন্তু প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে, তাহলে আমরা বলবো যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময়ের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল। এই যে শ্বাস প্রশ্বাসের জন্য উদ্ভিদ এবং প্রাণী একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। যেমন আমরা প্রশ্বাসের সাথে কি হয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই,
যাহা উদ্ভিদ গ্রহণ করে বেঁচে থাকে। আবার উদ্ভিদ অক্সিজেন ছেড়ে দেয় এবং আমরা প্রাণীরা এই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। তাহলে নির্ভরশীলতার মধ্যে একটি হলো শ্বাস প্রশ্বাসের জন্য নির্ভরশীল, তাই না? শ্বাস প্রশ্বাস প্রশ্বাসের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য। তারপরে লক্ষ্য করো পরবর্তী চিত্র, তোমরা লক্ষ্য করো এই যে একটি মরা জীব এখানে মাটিতে পচে মিশে যাচ্ছে। সেই মরা জীব যখন মাটিতে পচে যায় তখন ওই জীব থেকে পুষ্টিগুলো মাটি শোষণ করে ফেলে। এই পুষ্টি আবার বিভিন্ন উদ্ভিদ গ্রহণ করে তারা বেড়ে ওঠে। আবার উদ্ভিদ থেকে আমরা কি পেয়ে থাকি? বিভিন্ন খাদ্য পেয়ে থাকি, ফলমূল পেয়ে থাকি, শাক সবজি পেয়ে থাকি। এই শাক সবজি আমরা গ্রহণ করে আমরা প্রাণী যারা আছি আমরাও বেড়ে উঠি, তাই না? তাহলে আমরা বলবো যে উদ্ভিদ প্রাণীর উপর পুষ্টির জন্য নির্ভর করে এবং প্রাণী উদ্ভিদের উপর খাদ্য জন্য নির্ভর করে। তাহলে আমরা লিখব পুষ্টির জন্য, পুষ্টি ও খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল। তারপরের চিত্র লক্ষ্য করো, এই যে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে কাঠবিড়ালি ফল খাচ্ছে, তাই না? আর এই যে দেখো বাসা পাখি গাছের মধ্যে বাসা তৈরি করে বাচ্চা ফোটাইছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গাছের ভিতরে বাসা তৈরি করে পেঁচা বসে আছে গাছের গর্তে, এবং বানর আমরা দেখতে পাচ্ছি কি গাছের মধ্যে বাস করছে, তাই না? তাহলে এখন বলতে পারবে আর কি কি ভাবে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? এখানে এই যে বাসস্থানের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। যেমন পাখি গাছের মধ্যে কি বাসা বানিয়ে তারা বেঁচে থাকে, বানর তারাও গাছের মধ্যে বাস করে। তাহলে আমরা বলতে পারি বাসস্থানের জন্য, বাসস্থানের জন্য। এখন আরেকটি চিত্র লক্ষ্য করো, কি দেখছো এখানে? কি দেখা যাচ্ছে? এই যে বাসা বানিয়ে তারা রয়েছে, তাই না? অর্থাৎ বাসস্থানের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। এছাড়াও কি এই যে আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করি, যেমন চেয়ার টেবিল আসবাবপত্র, এগুলো কোত্থেকে আসে? উদ্ভিদ থেকে আসে। তাহলে আসবাবপত্রের জন্য উদ্ভিদের উপর নির্ভর আমরা করে থাকি, তাই না? তারপরে লক্ষ্য করো এখানে এই যে পুষ্টি উপাদান, গরু কি করলো? সে মল ত্যাগ করলো। এখানে এই মল আমরা জানি গরু ছাগল পশু পাখির বিষ্ঠা বা মল, এগুলো যখন মাটিতে মিশে যায় তখন মাটির উর্বরা শক্তি বেড়ে যায়। তখন ওইখানে যখন ফসল ফলানো হয় তখন ফসল খুব দ্রুত বেড়ে ওঠে। ওই পুষ্টিগুলো তারা কি গ্রহণ করে দ্রুত বেড়ে ওঠে, তাই না? তাহলে আমরা বলবো যে এই এই প্রাণী বিশেষ করে পশু পাখির মল মূত্র এগুলো প্রাকৃতিক সার হিসাবে ব্যবহৃত হয়। তারপরে লক্ষ্য করো, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে
এই যে একটি পাখি, পাখির মুখে ফল, সে ফল নিয়ে উড়ে যাচ্ছে। এই যে এখানে আরেকটি পাখি দেখা যায়, ফল নিয়ে কি সে উড়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে পাখি বিভিন্ন ফল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে খায়, তখন সেই ফল থেকে কিন্তু বীজ মাটিতে পড়ে। অথবা পাখি যখন মল ত্যাগ করে, তখন মলের সাথে বীজগুলো মাটিতে পড়ে, তখন কি হয়, সেখানে নতুন উদ্ভিদের জন্ম নেই। তাহলে এখন কি বলতে পারবে এটা কিরকম ভাবে তারা নির্ভরশীল? বীজের বিস্তরণ। হ্যাঁ, উদ্ভিদ বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে আমরা বলবো 4 বীজের বিস্তরণের জন্য, বীজের বিস্তরণের জন্য। ঠিক আছে, তোমরা কি বলতে পারবে বীজের বিস্তরণ কি? বীজের বিস্তরণ হলো মাতৃ উদ্ভিদ থেকে বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। আবারও বলছি, বীজের বিস্তরণ হলো মাতৃ উদ্ভিদ থেকে বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। তাহলে বীজের বিস্তরণের ক্ষেত্রে আমরা হয়তো লক্ষ্য করলে দেখব যে যাদের বাড়িতে দালান কোঠা রয়েছে, লক্ষ্য করলে দেখা যাবে যে দালানের ছাদে বট গাছ জন্ম নিয়েছে, অথবা দেওয়ালে বট গাছ জন্ম নিয়েছে, তাই না? এখন প্রশ্ন, এই বট গাছ কোথ থেকে আসলো? এই বীজ কোথ থেকে আসলো? এই বীজ যখন কাক, বিশেষ করে কাক বট গাছ থেকে বট ফল খেয়ে সে বিভিন্ন জায়গায় চলে যায়, তখন কাক যখন মল ত্যাগ করে, তখন ওই মলের সাথে বটের বীজ, মল যেখানে পড়ে সেখানে বীজও পড়ে, ওই বীজ ওইখানে জন্মায়। এইভাবে বীজ বিভিন্নভাবে বিস্তরণ ঘটে। আমরা প্রাণী যারা মানুষ হিসাবে আছে, আমরাও বিভিন্নভাবে বীজ ছিটায়া ফসল বপন করি, তাই না? হ্যাঁ, এইভাবেই বীজের বিস্তরণে প্রাণী উদ্ভিদকে সহায়তা করে এবং উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। তারপরে লক্ষ্য করো, এই যে এখানে ফুলের মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি, মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে উড়ে যাচ্ছে। এখানে প্রজাপতি ফুল থেকে মধু আহরণ করছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে প্রজাপতি অথবা মৌমাছি ফুল থেকে মধু আহরণ করছে, এতে করে কিন্তু উদ্ভিদের একটি বিশেষ কাজও সমাধা হচ্ছে। সেটা জানো? সেটা হলো পরাগায়ন। পরাগায়ন ছাড়া উদ্ভিদের কি বংশবৃদ্ধি করা সম্ভব নেই। নতুন একটি বিষয় চলে আসলো, পরাগায়ন। এখন তোমরা বলতে পারবে পরাগায়ন কি? পরাগায়ন হলো পুরুষ ফুলের পরাগধানী থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের যে প্রক্রিয়া, সেটাই হলো পরাগায়ন। আবারও বলছি, পুরুষ ফুলের বা আমরা জানি ফুলের 4-5টি অংশ থাকে, বোটা, দল, বৃতি, পুংকেশর, স্ত্রীকেশর। এই পুংকেশরের মধ্যে থাকে পরাগধানী। ওই পরাগধানী থেকে পরাগরেণু বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে স্ত্রীকেশরের গর্ভদণ্ডে গিয়ে স্থানান্তরিত হয়ে পড়ে। তখনই পরাগায়ন সম্পন্ন হয় এবং ফুল থেকে ফলে রূপান্তরিত হয়। আর ফুল থেকে ফলে রূপান্তরিত যদি না হইতো, তাহলে বীজ উৎপন্ন হইতো না। তখন কিন্তু উদ্ভিদের বংশ বিস্তার করাও সম্ভব হইতো না। তাহলে আমরা বলতে পারি পরাগায়নের জন্য।
অর্থাৎ বংশ বিস্তারের জন্য, বংশ বিস্তারের জন্য। আমি পরাগায়নটা নিয়ে আবারও বলছি যে পুংকেশর থেকে পরাগরেণু বিভিন্ন কীট পতঙ্গের মাধ্যমে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া, সেটাই হলো পরাগায়ন। আর পরাগায়ন সম্পন্ন হলেই ফুল থেকে ফলে পরিণত হয় এবং ফলের ভিতরেই বীজ সৃষ্টি হয়। এই বীজ আবার নতুনভাবে জন্মিয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরাগায়নের জন্য বিভিন্ন প্রাণী উদ্ভিদকে সহায়তা করছে। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ পরাগায়নের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। তারপরে লক্ষ্য করো, তোমাদের জন্য একটি ছক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তোমরা লক্ষ্য করো কিভাবে পরস্পর নির্ভরশীল জীব, উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ কিভাবে পরস্পর নির্ভরশীল প্রাণীর উপর, আবার প্রাণী উদ্ভিদের উপর কিভাবে নির্ভরশীল, সেই বিষয়টা তোমরা একটু এখন খাতায় লেখার চেষ্টা করো। আশা করি লিখে ফেলেছ। এখন তোমরা লক্ষ্য করো এবং মিলিয়ে নাও। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড পুষ্টি উপাদান, বীজের বিস্তরণ ও পরাগায়নের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। আবারও লক্ষ্য করো, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড পুষ্টি উপাদান, বীজের বিস্তরণ ও পরাগায়নের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। আর প্রাণী অক্সিজেন, খাদ্য, বাসস্থান ও আসবাবপত্রের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, তোমরা এই সবটা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন তোমাদের পাঠ্যপুস্তকের 4 এবং 5 পৃষ্ঠা খুলে আমি যা বলেছি সব ঠিক আছে কিনা একটু মিলিয়ে নাও। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ, সেটি হলো কিভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল তার 4টি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আবারও বলছি, কিভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল তা 4টি উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পরিষ্কারভাবে বলা আছে যে শ্বাস প্রশ্বাসের জন্য, সেটা আবারও আমি একটু রিপ্লাই করি, তোমরা একটু আবারও মনে করিয়ে নাও যে শ্বাস প্রশ্বাসের জন্য আমরা জানি জীব শ্বাস প্রশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। আর এই ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে গ্রহণ করে বেঁচে থাকে, আর উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে যেটা প্রাণী গ্রহণ করে বেঁচে থাকে। 2, পুষ্টি ও খাদ্যের জন্য। প্রাণী খাদ্যের জন্য অবশ্যই উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা যে কোনো খাবার খাই সেটা উদ্ভিদ থেকে আসে। আর উদ্ভিদ পুষ্টি গ্রহণ করে মাটি থেকে, আর এই মাটিতে পুষ্টি কোত্থেকে আসে? বিভিন্ন প্রাণী জীবজন্তু যখন মরে যায় তখন সেটা মাটিতে মিশে যায়। ওই প্রাণীর মিশে যাওয়ার ফলে যে পুষ্টিটা প্রাণীতে ছিল তাহা মাটিতে সার হিসাবে মিশে যায়, সেটা উদ্ভিদ গ্রহণ করে বেড়ে ওঠে। 2, তারপরে 3 নম্বর বাসস্থানের জন্য। তোমরা লক্ষ্য করেছো যে বাসস্থানের জন্য যে বিশেষ করে প্রাণীরা যারা বন জঙ্গলে বাস করে, পশু পাখি, তারা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল, গাছপালার মধ্যে বাসা বেঁধে তারা বসবাস করে। আর আমরা মানুষ হিসাবে ঘর বাড়ি তৈরি করি এই উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন আসবাবপত্রের মাধ্যমে, কাঠের মাধ্যমে, তাই না? তারপরের প্রশ্ন হলো বীজের বিস্তরণ।
তারপরে উদাহরণটা হলো বীজের বিস্তরণের জন্য। উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য প্রাণীর উপর নির্ভর করতে হয়। প্রাণীরা সেই বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় এবং উদ্ভিদের নতুন নতুন আবাসস্থল গড়ে ওঠে, নতুন নতুন উদ্ভিদ নতুন জায়গায় জন্মাতে সক্ষম হয়। তাহলে বীজের বিস্তরণের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। তারপরে লক্ষ্য করো বংশ বিস্তারের জন্য। বংশ বিস্তারের জন্য তার মানে কি পরাগায়নের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। কিভাবে? যে বিভিন্ন পোকামাকড় কীটপতঙ্গ যখন এক ফুল থেকে আরেক ফুলে মধু আহরণের জন্য চলাচল করে, তখন ওই পোকামাকড়ের মাধ্যমে পরাগধানীর পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়, তখনই পরাগায়ন সম্পন্ন হয় এবং ফুল ফলে পরিণত হয়। ওই ফলের ভিতরেই বীজ জন্মায়, সেই বীজ পরবর্তীতে বংশবৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই বাড়ির কাজটি অবশ্যই করার চেষ্টা করবে। আমার সময়, এই ক্লাসের সময় এখানেই শেষ হওয়ার পথে। তো তোমাদেরকে ক্লাস সমাপ্ত হওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি। তোমরা জানো সারা পৃথিবীতে বর্তমানে করোনা ভাইরাসের কারণে সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করছে। তোমরাও ঘরে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আতঙ্কিত হওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আবারও তোমাদেরকে ঘরে বসে শিখি অনলাইন পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে সর্বশেষে